একজন সিঙ্গাপুরের এমপ্লয়ার তাদেরকে আপনি ফোর্স করে এম্বাসিতে ঘন্টার ঘন্টা করে বসে রাখবেন ওই ম্যানুয়াল আইপিটা সত্যায়িত করতে। দে ডোন্ট লাইক ইট। এই লোকটাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এরপর পরবর্তীতে কখনো বাংলাদেশ এমপ্লয়ার সে আনবে না। এক সপ্তাহের মধ্যে লোক লাগবে, তাদের প্রজেক্ট শুরু করতে হবে, ওই কার্ডটা পেতে দেখা গেছে অনেকদিন সময় লেগে যায়, তখন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় তাদেরকে ক্যান্সেল করে দেয়। হাই কমিশন যদি এই সমস্ত সেক্টরগুলো ওপেন করতে পারে তাহলে আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক দক্ষ লোক সিঙ্গাপুরে আসতে পারবে। বাংলাদেশের জব মার্কেটের ক্ষেত্রে বেশ কিছু জটিলতার কথা শোনা যাচ্ছে। মেইনলি কি কারণে এই জটিলতাটা তৈরি হয়েছে এবং এটার উত্তরণের উপায়টা কি? সিঙ্গাপুরে আমাদের ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে বাংলাদেশিদের একটা ভালো ডেপুটেশন আছে। এখানে যত বড় বড় এমপ্লয়ার যারা আছেন তারা রিসার্চ করে দেখছেন যে বাংলাদেশিরা যেহেতু মুসলিম কান্ট্রি এবং এখানে সিঙ্গাপুরে যারা আসে আর্ন করে সাধারণত ওই পুরো কাজের পরে সে জমিতে যে সময়টা দেয় বাকি সময়টা ইবাদতের পেছনে দেয়, রাজবাজে জায়গায় সময় নষ্ট করেন দিন করে না। তো এই কারণে তাদের প্রোডাক্টিভিটিটা ভালো থাকে। এর কারণে সব এমপ্লয়ার চায় যে বিশেষ করে সিএমটি সেক্টরে, কনস্ট্রাকশন, মেরিন, শিপইয়ার্ডে তারা প্রেফার করে বাংলাদেশিদের, বিকজ অফ বাংলাদেশিদের প্রোডাক্টিভিটি ভালো। আচ্ছা, আমাদের এখানে একটা ভালো ডেপুটেশন আছে। এই জায়গায় প্রচুর কনস্ট্রাকশন, মেরিন এবং শিপইয়ার্ড কোম্পানিগুলো আমাদেরকে হায়ার করতে চায়। পাশাপাশি ধরেন আজকে একটা কোম্পানি, ধরেন ক্যাপেল, তারা 40 জন লোক হায়ার করবে, তারা নতুন একটা প্রজেক্ট পাইছে। তো তাদেরও বিভিন্ন ধরনের কোটা আছে, ন্যাশনালিটি ডিভাইডেড আছে। তো তারা ধরে নিল চায়না থেকে 10 জন আনবে, মিয়ানমার থেকে 10 জন আনবে, আর বাংলাদেশ থেকে তারা 20 জন নিয়ে আসবে। আচ্ছা, তারা একই সময়ে এই 40 জনের অ্যাপ্লিকেশন করছে, হয়তো বা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে তারা অ্যাপ্রুভালও পেয়ে গেছে 40 টা। এখন যেটা হচ্ছে যে চায়নার 10 জন এসে অলরেডি কাজ শুরু করে দিচ্ছে, মিয়ানমারের 10 জন এসে কাজ শুরু করে দিচ্ছে। বাংলাদেশের ওই 20 জন অ্যাপ্রুভাল পাওয়ার পরে, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে আমাদেরকে বাংলাদেশ হাই কমিশনে যেতে হয় ম্যানুয়াল একটা হার্ড কপি আইপি অ্যাটেস্টেশন করার জন্য। এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশি ন্যাশনালটা, অন্য কারো লাগে না। কিন্তু সবচেয়ে বড় যে পেইন পয়েন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে সিঙ্গাপুরিয়ান কোম্পানি যারা মানে এটার জন্য একটা আলাদা চার্জও তারা একটা চার্জও নেয় ওনারা $12, ঠিক আছে। কিন্তু চার্জের চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন সিঙ্গাপুরিয়ান এমপ্লয়ার যে হচ্ছে ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে ফান্ড ট্রান্সফার করতেছে, সিম পাস দিয়ে সবকিছু অ্যাপ্লাই করতেছে এবং হয়তো বা ওয়ার্ক পারমিটটাও অ্যাপ্লাই করতেছে। কিন্তু তাদেরকে আপনি ফোর্স করে এম্বাসিতে ঘন্টার ঘন্টা করে বসে রাখবেন ওই ম্যানুয়াল আইপিটা সত্যায়িত করতে। They don't like it. এটা কতদিন থেকে এই এটা 4 বছর হয়েছে। 2019 এ আমাদের প্রিভিয়াস যে লেবার কাউন্সিলর ছিলেন আদর ভাই, উনি ইন্ট্রোডিউস করেছেন ওনার সময়ে, এখনো আছে। এখন এটাতে যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা এমপ্লয়ার কি মানে বাংলাদেশ থেকে সরকারের নাকি লোকাল সমস্যা? না, এটা হচ্ছে লোকালি ওনারা এখানে হাই কমিশন জন্য ওনারা এই প্রজেক্টটা নিয়েছেন যে প্রত্যেকটা এমপ্লয়ারকে ওনারা ফোর্স করে কিংবা তার রিপ্রেজেন্টেটিভকে ফোর্স করে হাই কমিশনে আসতে হবে এবং ওনারা কাগজটাকে সত্যায়িত করবেন। ভুয়া জাল জালিয়াতি কোনো কোম্পানি যাতে এই সুযোগটা না পায়, এটা ওনাদের অবজেক্টিভ, ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য অবজেক্টিভ ছিল যাতে ভুয়া কোম্পানিগুলো এগুলো না দেয়। কিন্তু ওনাদের বোঝা উচিত মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যাদেরকে এই পাসগুলো দেয় ওনারা এটা ভ্যালিডেট করে দেয়। ওই কোম্পানির ডেপুটেশন, ওই কোম্পানির টার্নওভার, ওই কোম্পানির কোটা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার ভ্যালিডেট করে দেয়। মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার কখনো ভুয়া কোনো কোম্পানিকে এরকম জাল দেবে না। অন্তত এই দেশে এটা চিন্তা করা যায় না। ওরা ভ্যালিডেট করে দেয়। এখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যেখানে জিনিসটা ভ্যালিডেট করে দিচ্ছে, আইপিটা এখানে ম্যানুয়ালি আমরা যে সত্যায়িত করতেছি, আমি যদি একটু ডিপে যাই, ওই সত্যায়িতের কাজটা ওনারা এক্স্যাক্টলি কি করতেছে, যে ফর্মটা পাচ্ছে হয়তো পুরো জিনিসটা পড়তেছে কিনা আমি শিওর না, হয়তো বা কয়টা জিনিস মার্ক করতেছে, মিনিমাম স্যালারি, আদার্স বেনিফিট, ইন্স্যুরেন্স, তারপরে যা সাইন করে ওনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে একটা এমপ্লয়ারকে আপনি ঘন্টার পর ঘন্টা দিন আপনি বসিয়ে রাখতেছেন, এই লোকটাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এরপর পরবর্তীতে কখনো বাংলাদেশ এমপ্লয়ার সে আনবে না। সে বলবে অন্য ন্যাশনালিটি এখানে এসে কাজ শুরু করছে, আমি কেন বাংলাদেশে এই হ্যাসেলটা দেবো? ওয়াই শুড আই টেক দিস হ্যাসেল? সো এখানকার এইচআর গুলো, এখানকার অ্যাডমিন গুলো যারা এই প্রসেসের মধ্যে যে যাচ্ছে, এটা ইজ হেডেক ফর দ্যাম। তারা এই টাকার চেয়ে বড় বিষয় যে এই যে সময়টা নষ্ট হচ্ছে, এই কারণে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই কারণে তারা বাংলাদেশ থেকে লোক না আসছে, অন্য অন্য দেশ থেকে তারা লোকগুলো নিয়ে আসতেছে, তাতে এই জিনিসটা খুব স্পোর্ট মনে করতেছে। এই কারণে আমরা যেটা দেখতেছি যে সিঙ্গাপুরে গত 5 বছরে আমরা যেরকম বাংলাদেশে আশা করতেছিলাম সেই ফ্লোটা কিন্তু না, এটা কমে গেছে। আচ্ছা, এবং এটা আলটিমেটলি আমাদের এই মার্কেটটা আমাদের সবচেয়ে মানে ভালো মার্কেট। কারণ এখানে কাজের যে নিয়ম কানুন এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট যেভাবে বিদেশি কর্মীদেরকে দেখে, সেই হিসাবে খুবই একটা মানে কি বলে একটা মজবুত একটা মার্কেট বলা যায়, নিরাপদ মার্কেট। এটাতে আমাদের কর্মীদের সংখ্যাটা বাড়লে এটা আমাদের দেশেরই উপকার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে এখানে কর্মী যত সিঙ্গাপুরে বাড়বে, আমরা ফুটপ্রিন্টটা স্ট্রং হবে, পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে রেমিটেন্স কন্ট্রিবিউট করতেছি।
যে দেশের রেমিটেন্স আমরা কন্ট্রিবিউট করতেছি, যত মানুষ আসছে তত আমরা রেমিটেন্স পাচ্ছি। আমাদের উচিত ছিল যে এই ফ্লোগুলো ধরে থাকা, পাশাপাশি আমাদের কোন কোন সেক্টরে আমাদের বাংলাদেশিদের কোটা নাই সেই সেক্টরগুলোকে কিভাবে ওপেন করা যায়, যাতে বাংলাদেশে যেমন ফর এক্সাম্পল হসপিটালিটি কিংবা হেলথ কেয়ারে অনেকগুলো এখানে হসপিটাল আছে, সেই হসপিটালের ডাক্তার নার্সগুলো কিভাবে বাংলাদেশিরা চাকরি করতে পারে, সেই জিনিসগুলো আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত ছিল হাই কমিশনে। এই ধরনের নতুন পলিসি কিংবা প্রবলেম ক্রিয়েট করে এই এমপ্লয়ীদের ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করা, এতে তো আমরা জব মার্কেট হারাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, স্পেশালি যারা হাই কমিশন কিংবা ফরেন মিনিস্ট্রি কাজ করেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের এই সিঙ্গাপুরে এই জব মার্কেটটা ধরে রাখার জন্য এবং বাংলাদেশের আইডেন্টিটিটা ধরে রাখার জন্য আমাদের উচিত এই আইপি স্টেশনটা খুব দ্রুত বন্ধ করে দেওয়া। তা যদি কখনো ভুলে এটা চিন্তা করেন, ইন ফিউচার করবেন, যতক্ষণ পর্যন্ত অনলাইনে অটোমেটেড আইপি অ্যাটেস্টেশন প্রসেস চালু না হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা দ্রুত বন্ধ করা উচিত। এই জিনিসটা যত লেন্দি হবে ততই আমরা সিঙ্গাপুরের জব মার্কেট হারাবো। আমি বলতে চাচ্ছি যে আসলে কিছুক্ষণ আগে নাজমুল ভাই যে কথাগুলো বললেন তার পরিপ্রেক্ষিতে যে আইপি অ্যাটাস্টেশন, তো আমরা যখন সিঙ্গাপুরের এমপ্লয়াররা আইপি অ্যাটাস্টেশন করা শেষ হওয়ার পরে যখন এই পেপারসগুলো আবার বাংলাদেশে পাঠায়, ওখানে একটা বিএমআইটি কার্ড করা হয়। তো সেই কার্ডটা পেতেও আমাদের যারা ভাইয়েরা আছেন যারা আসলে বিদেশে আসতে চান তাদেরকে ওই কার্ডটা পেতে অনেকটা সময় ব্যয় করতে হয়। অনেক সময় কার্ডটা পেতে এমপ্লয়ার এখানে দরকার আমার 1 সপ্তাহের মধ্যে লোক লাগবে, তাদের প্রজেক্ট শুরু করতে হবে, কাজ করতে হবে, কিন্তু ওই কার্ডটা পেতে দেখা গেছে অনেকদিন সময় লেগে যায়। তখন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এখানকার যারা এমপ্লয়ার আছে তারা অনেক সময় তাদেরকে ডিনাই করে দেয়, ক্যান্সেল করে দেয় যে না আমার তো লোক এখন দরকার, তোমার এখনো কার্ড বের হয় নাই, আইপি পাঠাই দিছি, তারপরে তোমার সব পেপারস রেডি, এখন শুধু তুমি ওখান থেকে কাজ করে চলে আসবে, কিন্তু সেই কার্ডটা পেতে তোমার যেহেতু এত দেরি হচ্ছে তখনও তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করে। তখন অনেক সময় দেখা গেছে আমরা আমাদের জব মার্কেট সেক্ষেত্রেও হারাই। তো এই ব্যাপারটাকেও আমি মনে করি যে লক্ষ্য রাখতে হবে যাতে ওখানে কার্ড পাওয়ার জন্য আমাদের যাতে কোনো হ্যাসেল না হতে হয়, আর যাতে যত দ্রুত সম্ভব আমরা যাতে কার্ডটা পেতে পারি। এই জন্য সবার কাছে আমিও রিকোয়েস্ট করবো যাতে আমরা আরো সিঙ্গাপুরের জব মার্কেট আরো ভালোভাবে ধরতে পারি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের বাংলাদেশের হাই কমিশনের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, আমরা বর্তমানে বাংলাদেশিরা সিঙ্গাপুরে যেরকম কনস্ট্রাকশনে এবং মেরিন সেক্টরে কাজ করতেছি এবং আমাদের অভিজ্ঞতা দক্ষতা যতটুকু তারা পছন্দ করে, আমরা চাই সিঙ্গাপুরে অন্যান্য যে জব সেক্টরগুলো আছে যেমন বিভিন্ন মেডিকেলে আছে, তারপরে শপিং সেন্টার আছে, আরও অনেক ধরনের সেক্টরগুলো আছে। তো বাংলাদেশ হাই কমিশন যদি এই সমস্ত সেক্টরগুলো ওপেন করতে পারে তাহলে আমাদের বাংলাদেশ থেকে আরও অনেক দক্ষ লোক সিঙ্গাপুরে আসতে পারবে এবং আমাদের জব মার্কেটটা আরও অনেক স্ট্রং হবে এবং আমরা আরও অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। গুড পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ।